ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই। তানভীর, আজকের দিনের রাজনীতিতে যদি বড় একটি ঘটনার কথা বলি, সেটা হচ্ছে আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে এই সরকার নিরপেক্ষতা রাখতে পারছে না। অন্যদিকে আজকে আমরা দেখেছি যে তথ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা নাহিদ ইসলাম, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে মির্জা ফখরুল যে নিরপেক্ষ সরকারের কথা বলছেন সেটি ১/১১ ঘটার একটা ইঙ্গিত তিনি মনে করছেন। প্রথমে আপনার কাছে জানতে চাবো যে মির্জা ফখরুল আসলে কেন বললেন যে এই সরকার নিরপেক্ষতা রাখতে পারছে না, মানে এইটা বলার পেছনের কারণটা কি? আসলে যেটি আমার কাছে মনে হয়েছে যে আপনি পরে প্রশ্নটা যদি বলি যে উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্যটা আসলে মির্জা ফখরুলের বক্তব্যের প্রেক্ষিতে তিনি দিয়েছেন, সেটি আমার কাছে একটু মনে হয়েছে যে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হতে পারে দুইজনের বক্তব্যের মধ্যে। মির্জা ফখরুল ইসলাম সকালে বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেটি বিবিসি প্রকাশ করছে সকালে। তো সেখানে তিনি বলেছেন যে সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে আসলে আরেকটা নিরপেক্ষ সরকার তো দরকার হবে ভোটের সময়, তাহলে তারা মানবেন না। এটি কিন্তু খুবই সিম্পল কথা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইখানে যে এই সরকার কি তার মানে নিরপেক্ষ না, তাদের কাছে মনে হয়েছে এটা। কিন্তু তিনি কিন্তু এর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দল করতে যাওয়ার দলের এরাই তো নেতা। এখানে যারা আছেন আমি বলবো যে আসিফ, মাহফুজ এবং নাহিদ ইসলাম, ওনরাই তো নেতা এটার জন্য। তো ওনরা যখন ওই দলের হয়ে ইলেকশন করবেন বা ওই দলের হয়ে কাজ করবেন, আবার তারাই সরকারে থাকবেন, তাহলে নিরপেক্ষ সরকারের যে মূল স্প্রিট, যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ সরকারের অধীনে, বা আমরা এর আগে বলতাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেটি তো তাহলে থাকছে না। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সেক্ষেত্রে যদি তাই হয় যে তারা দল গঠন করবেন এবং সরকারেও থাকবেন, তাহলে তো আমরা এটা মানব না। সুস্পষ্ট তিনি বলেছেন যে তাহলে তো এটা আমরা মানব না। তো আর যদি তারা দল গঠন না করেন বা সরকারে যে কোনো একটা জায়গায় অবস্থান নেন, একটা ভাগে অবস্থান নেন, তাহলে তো তাদের নির্বাচন তাদের অধীনে করতে কোনো বাধা নাই, সেই কথাটা তিনি বলেছেন। এবং এই বলার পেছনে আমার কাছে তো মনে হচ্ছে বিএনপির যুক্তি ঠিকই আছে। সেক্ষেত্রে নাহিদ ইসলাম যে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য ১/১১ মতো পরিস্থিতি তৈরির একটা ইঙ্গিত, তিনি যেটা বলছেন, এটা তিনি আসলে কেন বলেন? হ্যাঁ, এটি খুব ইন্টারেস্টিং। আমি বিকেলে তিনি দেখলাম যে তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন, কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যে কিন্তু আমার কোথাও মনে হয় না যে ১/১১ মতো যে পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সুযোগ আসলে এই বক্তব্যের আলোকে আছে। কারণ আপনি জানেন যে এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট, ১/১১ সময় ছিল একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেই সময় একটা নির্বাচন হলো না, সরকার তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের পতন হলো এবং ফলে একটা ইন্টারিম পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে এইবার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং একটা শূন্যতা, সেই শূন্যতার যে সময়টা, সেই সময় একটা সরকার গঠন করা হয়েছে। সে সরকার একটা নির্দিষ্ট কাজ নিয়েছে, তারা মনে করছে যে এখানে নির্বাচনের থেকে সংস্কার গুরুত্বপূর্ণ, রাষ্ট্র কাঠামো মেরামত, তাদের অনেক কিছু তারা বলছেন এবং তারা বলছেন যে বিপ্লব, যেটা গণ অভ্যুত্থানকেও তারা বেশি মাত্রায় গ্লোরিফাই করতে চান বিপ্লব বলে, যে রেভলিউশন ইসের মধ্যে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তিনি যেটা বলছেন যে এই বক্তব্য আমার কাছে কিন্তু সেরকম মনে হয় না। কারণ হচ্ছে যে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, যেটি কিন্তু সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রেও বলা হচ্ছে তত্ত্বাবধায়ক, তাহলে তো একটা অন্য তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তো এখন যে সরকারটা ক্ষমতা আছে তারা কি তাহলে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হবে? আর যদি রূপান্তরিত হয়ও, তাহলে এই সরকারের এখনো যারা আছেন, এই সরকারে যারা আছেন, তারা যদি নির্বাচন করেন, রাজনৈতিক দল করেন, তো তাহলে অন্য দলগুলো কেন তাদের অধীনে নির্বাচন করবে? এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন উনি তুলতেই পারেন। এক্ষেত্রে উপদেষ্টা আসিফ মাহমুদও একটা স্ট্যাটাস দিয়েছেন কিছুক্ষণ আগে এবং সেখানে তিনি বলেছেন, আমি আপনাকে একটু স্ট্যাটাসটা পড়ে শোনাই। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে, একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত, বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত। এই যে তিনি একটা স্ট্যাটাস দিলেন, আসলে দুটি স্ট্যাটাসের কথাই যদি বলি তাহলে কিন্তু এক ধরনের যে বৈরিতা, দূরত্ব এবং একটা সাংঘর্ষিক অবস্থা, সেটি কিন্তু সুস্পষ্ট। অর্থাৎ বিএনপির সঙ্গে, কারণ মির্জা ফখরুল বিএনপির সেক্রেটারি জেনারেল, তিনি যেটা বলেন সেটি দলেরই বক্তব্য বলেন। তো তার সেটা যদি আমরা সেই জায়গা থেকে দেখি তাহলে, এবং দুটি স্ট্যাটাস আপনি যেটি বললেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা দুজন স্ট্যাটাস দিয়েছেন, সেটি কিন্তু সুস্পষ্ট যে এক ধরনের কনফ্লিক্ট তাদের মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ সরকারের সঙ্গে, এই মুহূর্তে আমি যদি বলি সরকারের সঙ্গে বিএনপির একটা কনফ্লিক্ট কিন্তু সংঘর্ষ এখানে দেখা দিচ্ছে। তবে আমি আবারও ওই জায়গাটা বলছি যে
মানে যদি নির্বাচন করতে হয়, যেটি আসিফ মাহমুদের কথা আপনি বললেন যে তারা তো সরকার থেকে বের হয়েই করবেন, অর্থাৎ তারা দল গঠন করবেন বের হয়ে, সেক্ষেত্রে তো আসলে তেমন কোনো সমস্যা থাকার কথা না। যদি যারা সরকারের সঙ্গে আছেন তারা সবাই বের হয়ে গেলেন, বের হয়ে গিয়ে তারা একটা রাজনৈতিক দল করলেন, সেক্ষেত্রে যে সরকার থাকবে সেই সরকার সেরকম ভূমিকা নেবেন। এখন এখানে বিএনপির দিক থেকেও যদি মনে হয় যে এই যে সরকার আছে সেই সরকারটা আসলে একটি দলকেই সাপোর্ট করতে চাচ্ছে, একটা দলের কাজের অংশ হতে যাচ্ছে, তখন তারা রাজনৈতিকভাবে বিএনপি যে সিদ্ধান্ত নেবে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা সেখানে ইলেকশনে যেতেও পারে, নাও যেতে পারে, আবার তাদের নতুন করে আন্দোলন করতে পারে, আন্দোলন করে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তারা দাঁড় করাতে পারে। সেটি একদমই বিএনপির পলিটিক্যাল সিদ্ধান্ত। কিন্তু যে কথাটা আমি বলছি যে নাহিদ ইসলাম যেটি বলছেন যে 1-11 পরিস্থিতি তৈরি করা বা আদার কোনো পরিস্থিতি তৈরি করা, এটি আমার কাছে মনে হয় না। মনে যেটা হচ্ছে সেটি হচ্ছে যে সরকারের সঙ্গে বিএনপির একটা সুস্পষ্ট সাংঘর্ষিক অবস্থায় এখন যে পরিস্থিতি সেখানে চলেছে। আগে যেটা আমরা বলতাম দূরত্ব তৈরি হচ্ছে, এই দূরত্বটার থেকে এটি আরো একটু বড়। আরেকটু বলি যে আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, তিনি হচ্ছে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেই স্ট্যাটাসে উল্লেখ করছেন ভারত নির্ভর রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাচ্ছে একটি রাজনৈতিক দল। এক্ষেত্রে তিনি বিএনপিকে ইঙ্গিত করেছেন। অন্যদিকে রংপুরে আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, তিনিও একই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগকে আনার চেষ্টা চলছে দিল্লির মতোতে, এবং এটা তিনিও আসলে একটি রাজনৈতিক দল অনেকটা আমরা যদি স্পষ্ট করে বলি বিএনপির দিকে আসলে ইঙ্গিত করেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কি আসলে আওয়ামী লীগের পুনর্বাসন চায়? আমার এটা মনে হয় না। আমি বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে যে জায়গাটা মিলে যায় সেটি হচ্ছে যে দুটো দলের রাজনীতিরই কিন্তু আওয়ামী লীগ তখন মুক্তিযুদ্ধ চলাকালীন একটা দল এবং তার নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধ। আবার বিএনপি মুক্তিযুদ্ধের সময় ছিল না, এই দলটা গঠন হয়েছে তারপরে। কিন্তু এই দলের যারা প্রতিষ্ঠাতা, আমি রহমানকে যদি বলি, তিনি কিন্তু সেক্টর কমান্ডার এবং হচ্ছে জেট ফোর্টের বিষয়ের অন্যতম তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি স্বাধীনতার ঘোষণা বা আমি পাঠক যেটি বলি না কেন সেটি হয়তো বিতর্কিত বিষয় হতে পারে বা আলোচনার বিষয় হতে পারে, কিন্তু তাদের দল এবং তার প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধে অবদান ভূমিকা এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই, তাদের অবস্থানে কোনো প্রশ্ন নাই, এবং তাদের প্রচুর মুক্তিযোদ্ধা তাদের দলে আছেন। তাদের বেসিক কিন্তু দুটো দলেরই কিন্তু বেসিক, একটা দল ওই সময় থেকে আর একটা দল না থেকেও দুটো দলের মূল জায়গা কিন্তু মুক্তিযুদ্ধ। যেটি আপনি জানেন যে আজকে কিন্তু মির্জা ফখরুল বলেছেন যে ৭১ হচ্ছে আমাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধটাকে তারা সেভাবে ওন করেন, আওয়ামী লীগ সেই জায়গাটা ওন করেন। ফলে এই জায়গাটা তাদের মধ্যে একটা মিল দেখা যায়, কিন্তু সেটার মানে এই না যে একজন আরেকজনকে পুনর্বাসন করেন বা আলাদাভাবে টেনে নেওয়ার চেষ্টা করবেন, ব্যাপারটা এমন নয়। হয়তো এই প্রসঙ্গটা আসছে যে 1-11-এর সময় দুটো দল যৌথভাবে একসঙ্গে তারা তাদের আন্দোলন করেছিল নির্বাচনের জন্য। যখন আওয়ামী লীগ করে তখন কিন্তু বিএনপিও এই সহায়তার মধ্যে ছিল, পেছন থেকে তারা সহায়তা করছে। এখন যেটা আছে যে এই মুহূর্তে রাজনীতিতে সামনের কাতারে আছে বিএনপি, তো বিএনপি তার চাচ্ছে এটা একটা দ্রুত নির্বাচন, এবং তারা মনে করে সরকারের নির্বাচন নিয়ে সরকারের মধ্যে সুস্পষ্ট কোনো অবস্থান না থাকা তাদেরকে সংশয় তৈরি করছে, সন্দেহ তৈরি করছে। সেই জায়গা থেকে তারা এই জিনিসটিকে মনে করে, এবং আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই মাঠে নাই কিন্তু সাপোর্ট করবে, বিষয়টা তো খুবই স্বাভাবিক। কিন্তু আমি এটা মনে করি না যে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করবে। আমি নিশ্চিত করেই বলতে পারি যে যদি যে কোনো কারণে যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা সবচেয়ে বেশি চাপে রাখবে সেই দলটা হচ্ছে আওয়ামী লীগকে চাপে রাখবে, এবং আওয়ামী লীগের যে যারা শীর্ষ নেতারা তারা আগামী নির্বাচন করুক এটিও বিএনপি চায় না। ফলে মদদে হচ্ছে বা ইসে হচ্ছে তা হয়তো না। হ্যাঁ, তারা একটা জিনিস হয়তো মনে করতে পারেন যে যেহেতু দেখেন কয়েকটা ব্যাপার এখানে আছে, আজকে যে সরকারটা ক্ষমতায় আছে বা যারা স্টুডেন্টরা আছেন তারা যেটা বলছেন, প্রচুর ভারত বিরোধিতা কথাবার্তা তারা বলছেন, কিন্তু তারা তো কখনো রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা সরাসরি ছিলেন না, তারা একেবারে নবীন। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারা একটা কিন্তু জানেন যে একটা দেশ একা চলতে পারে না, প্রতিবেশী, আশপাশের জনগণ, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সম্পর্কের মাধ্যমে চলতে পারে। হ্যাঁ, তারা হয়তো এটা বলতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা ছিল, তারা হয়তো বলে যে এটা প্রভু আর প্রজা সম্পর্ক ছিল, দাসত্ব তারা মেনে নিয়েছিল। বিএনপি হয়তো সেই কাজটা করবে না, কিন্তু তাদের কিন্তু এক ধরনের সম্পর্ক রেখেই সব কিছু চলতে হবে, দেশকে স্টেবল রাখতে হবে, কাজের মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা ভারতের সঙ্গে এটি বিএনপি কখনো চাইবে না, কারণ সে ক্ষমতায় যাওয়া দল তাদের দিক থেকে। তো এই সব কারণে হয়তো তারা মনে করেন যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি একটা জোট করছে এবং আওয়ামী লীগকে টেনে তোলাটা বিএনপির জায়গাতে আসছে। এছাড়া আরও কিছু উদাহরণ তো আছেই যে অতীতে কিছু জায়গায় বিএনপি বিরোধিতা করেছে। তো সেটি করেছে কেন, যদি আপনি ওই প্রসঙ্গে আসি যে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য তারা একটা রিট করলেন, এটি তারা বললেন তারা কোনো দল। এখন আওয়ামী লীগের বিএনপির অবস্থান হচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না, তারা বহুদলীয় গণতন্ত্র স্পষ্ট, তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। মানুষ যদি প্রত্যাখ্যান করে মানুষ প্রত্যাখ্যান করতে পারে, এটা সুস্পষ্ট অবস্থান।
রাষ্ট্রপতির প্রসঙ্গ যখন আসছে এখন তারা মনে করতে পারে যে এটা কি আওয়ামী লীগের পক্ষে বিএনপি করছে কিনা, কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে আসলে বিএনপির মূল কথাই হচ্ছে যে আপনি তো সংবিধান অনুযায়ী নিয়েছেন, শপথ নিয়েছেন, তো সেই সংবিধানকে সুরক্ষা দেওয়া, সংবিধান অনুযায়ী চলা এবং এই সরকারের দায়িত্ব সংবিধান অনুযায়ী একটা নির্বাচন পরিচালনা করে তারা অন্য যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তো বিএনপি সেই জায়গা থেকে তারা কথা বলছে এবং এরপরে যদি আপনি বলেন ৭২ সংবিধান, তারা এটা চাইবে না, কারণ আমি বলেছি মুক্তিযুদ্ধ তাদের অনেক মূল পয়েন্ট, সেখানে তার মাধ্যমে অর্জিত যে একটা সংবিধান সেটা কিন্তু তারা কখনোই হোক মানে বাতিল হয়ে যাক তা না, সংস্কার যদি প্রয়োজন হয় সেটা কিন্তু তারা সবসময় বলছে যে সংস্কার আমার লাগলে সেটা করেন কি। তো এই যে জায়গাগুলোতে এসে তারা মনে করছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা হয়ে গেছে, তারপরে বিএনপির ভারতের সঙ্গে বিএনপির একটা স্বাভাবিক বড় রাজনৈতিক দল, তাদের যোগাযোগ থাকবে, ভারতের সঙ্গে থাকবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে থাকবে। এটিকে আমার মনে হয় না যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বিএনপি কাজ করবে, এটি কোনো সঠিক। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, সেটা হচ্ছে জামাতে ইসলামের আমির এবং ইসলামী আন্দোলনের আমির সম্প্রতি বরিশালে দেখা করেছিলেন এবং তারা দুজনই আসলে একটি কথাই বলেছেন যে তারা ইসলামী দলগুলোকে নিয়ে একটা ঐক্যের পথে হাঁটছেন, এমন একটা ইঙ্গিত কিন্তু তারা দুজনে দিয়েছেন না। আমরা ধরে নিতে পারি তাদের মধ্যে হয়তো ঐক্যের বিষয়ে কিছু কথাবার্তা হচ্ছে, হয়তো রাজনৈতিক জোটও হবে তাদের মধ্যে। আমরা আবার দেখেছি যে জামাতে ইসলামীর সাথে অন্তর্বর্তী সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির অনেকটা মিল আছে, বিশেষ করে সংবিধান বাতিল, সংস্কার, তাদের সাথে মিল আছে। এই ক্ষেত্রে কি আপনি কোনো রাজনীতিতে নতুন মেরুকরণ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিঃসন্দেহে রাজনীতিতে একটি মেরুকরণ যে হতে যাচ্ছে সেটা তো আসলে বোঝা যায়, এবং আমি মনে করি যে যদি ইসলামিক ফোর্সগুলো একটা জোট করে যদি শক্ত অবস্থান নিতে পারে, যদিও তাদের ভোট যে অনেক বেশি তা হয়তো না, কিন্তু অনেকে মিলায় হলে সেটা দেখতে অনেক বড় লাগবে, তখন হয়তো মানুষ তাদের প্রতি আরও বেশি আশান্বিত হবে যে না, তাদের ইসের মধ্যে ইসলামিক ফোর্সগুলো এক হয়েছে বা আমাদের এই সংখ্যাটা বাড়বে, এটি তাদের ভোট বাড়াতে সহায়তা করবে। কিন্তু সেটি ক্ষমতায় যাওয়ার মতো ভোট হয়তো হবে না, এখনই হয়তো হবে না, ভবিষ্যতে কী হবে সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। পাশাপাশি ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতেই তারা এই দলের ঘোষণা দিবে। তো সেটি যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা যদি একটা বড় দলে পরিণত হতে পারে ভালো। আমাদের এখানে একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রথমে ছিল, এরপর বিএনপি এসে সেই শূন্যতাটা পূরণ করলো, জাতীয় পার্টি একসময় ক্ষমতায় আসলো। তো এখন যদি দ্বিদলীয়টা একটা অবস্থা যেটা আছে বিএনপি এবং আওয়ামী লীগ যদি বলি, তো সেখান থেকে যদি আরও একটি রাজনৈতিক দল আসতে পারে এবং বিএনপির সঙ্গে তারা একটা প্রতিদ্বন্দ্বিতা আসতে পারে, যেহেতু এই মুহূর্তে আমি বলছি ফিল্ডে আওয়ামী লীগ নাই, এই জন্য আমি আওয়ামী লীগকে ধরছি না, তো সেটি তো আসলে নিঃসন্দেহে ভালো এবং এই মেরুকরণটার দিকেই যাচ্ছে। কিন্তু রাজনীতি হয় কি, মাঠে গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে আমি একটা দল ঘোষণা করে দিলাম আর সবাই আমার সাপোর্ট দিবে, ব্যাপারটা তো এত সহজ না। অতীতে এরকম হয়েছে, বিশেষ করে কিংস পার্টি বলে যে শব্দগুলো তৈরি হয়, এই কারণে হচ্ছে যে সরকারের মধ্য থেকে রাজনৈতিক দল, সরকারের সাপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর টিকেছে বা ভালো করেছে এমন কিন্তু দেখা যায় না। তবে নিঃসন্দেহে রাজনীতিতে আগামী ভোটকে সামনে রেখে বেশ কিছু মেরুকরণ হচ্ছে এবং এটি হবে, এটিকে পজিটিভলি দেখাই ভালো। আপনি বলছিলেন যে আগে ছাত্র নেতাদের সাথে বিএনপি নেতাদের বক্তব্যে নানা রকম অমিল ছিল, একটা মতানৈক্য দেখা যাচ্ছিল, এখন সেটা এক ধরনের সংঘর্ষের রূপ নিচ্ছে কিনা সেটা নিয়ে এক ধরনের শঙ্কা আপনি প্রকাশ করেছেন। এক্ষেত্রে আমি বলতে চাই যে বিএনপি কি সেক্ষেত্রে একা হয়ে পড়ছে কিনা, কারণ জামাতের সাথেও কিন্তু তার আগের যে সম্পর্ক সেই সম্পর্কটা নাই এবং অনেক ক্ষেত্রেই তাদের মতাদর্শিক একটা পার্থক্য কিন্তু অনেকখানি স্পষ্ট। এখানে আপনি খুব ভালো একটা কথা বলেছেন এবং বিএনপি নেতাদের সঙ্গে কথা প্রসঙ্গ যখন আসে তখন এই বিষয়টি কিন্তু আসে বেশ কয়েকবারই, যে যখন আওয়ামী লীগ মাঠছাড়া হয়ে গেল ৫ আগস্টের পরে, তারা পালিয়ে গেল তাদের প্রধান সহ সবাই, তো তখন কিন্তু যারা ছিল তারা কিন্তু সবাই আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে। ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে বা ছাত্র জনতার যে অভ্যুত্থানের সঙ্গে বিএনপি যুক্ত ছিল, জামাত ইসলাম যুক্ত ছিল, অন্যান্য দল, আমি জাতীয় গণ অধিকার পরিষদ, গণসংহতি সহ সব দলগুলোই কিন্তু কোনো না কোনোভাবে এটার সঙ্গে যুক্ত ছিল। তখন মনে হচ্ছিল যে একটা ঐক্যবদ্ধ এক ধরনের একটা ধারা, যেটাকে অনেক সময় অনেকে ফান করে বলছিলেন এটাই কি আর একটা বাকশালের মতো হয়ে যাচ্ছে কিনা, কারণ সবাই মিলে এক হয়ে যাচ্ছে কিনা। কিন্তু এখন আসলে সেই বিষয়টা আর নাই। বিএনপির সঙ্গে তাদের দূরত্ব ছিল জামাতের, আপনি যেটা বলেছেন আগের থেকেই ছিল, জোট ভেঙে দেওয়া ছিল। এখন এই দূরত্বটা সুস্পষ্ট যে তাদের মধ্যে এই সম্পর্কটা নাই এবং বিএনপির পক্ষ থেকেই কিন্তু এখন প্রায় জামাত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সো বিএনপি একা হয়ে পড়ছে, এটা ঠিক আছে। বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক, কিন্তু বিএনপি কিন্তু খুবই শক্তিশালী রাজনৈতিক দল, তার মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে তাদের যে অবস্থান সেটা বাকি দলগুলোর মিলাইলেও
তার অর্ধেক হওয়া সম্ভব না, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। বিশেষ করে যেখানে আওয়ামী লীগ নাই, আমি সেটি বলছি। তো ফলে ওই অর্থে বললে তারা একটু কিছুটা আলাদা হয়ে আছে। এখন তারা যদি আলাদা না হয়ে এদের মধ্যে ঢুকতে চায় তাহলে কিন্তু নির্বাচন বিলম্বিতই হবে, সংস্কারের প্রশ্ন আসবে, এরপরে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্ন আসবে। সরকারের চাহিদাই তো যে সব কিছু শেষ করে তারা একটা নির্বাচনে যাবে, এই নির্বাচন তাদের প্রায়োরিটি না। এটি কিন্তু বারবার বিভিন্ন উপদেষ্টারাই বলছেন যে এটা এই একটা নির্বাচনের জন্য সরকার মানে এই মানুষ শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেনি। তো সেখানে বিএনপি তাড়াহুড়ো করবে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বিএনপির মাঠ পর্যায়ে কিন্তু বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজি, লুটপাট অনেক কিছুর সাথে যুক্ত হয়ে গেছে। তো ক্ষমতায় না এসেই যখন তারা অপরাধী হয়ে যাবে, মানুষের কিন্তু তাদের প্রতি টান কমতে থাকবে যে এ তো আওয়ামী লীগও যা করতেছে এরা একই কাজই করতেছে, আগে ওইখানে আওয়ামী লীগ ছিল, আমরা এখানে এখন বিএনপি দেখতে পাচ্ছি। ফলে তখন কিন্তু ভোটের রাজনীতিতে তারা পিছাবে। এবং কিছু কিছু জরিপেও কিন্তু সেই জিনিসগুলো আসছে যে বিএনপির কিন্তু দেখা যাচ্ছে তাদের প্রতি সমর্থন শুরুর থেকে কিন্তু একটু একটু হলেও কমছে। বিএনপি নেতারা কিন্তু এটা মনেও করে যে এরকম দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে যে সারা দেশে যে ক্যাওয়াটিক একটা সিচুয়েশন হবে যা তার দলকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি জানেন যে তারেক রহমান নিজেও কিন্তু এই কথা বলেছেন, সতর্ক করেছেন যে তোমরা যত মনে করছো সে সহজে ক্ষমতায় চলে আসা যাবে, বিষয়টা তা না, এখনও সংশোধন হন আপনারা। সুস্পষ্ট কিন্তু এই কথা বলেছেন, আপনারা সংশোধন হন এখনই। কারণ তা না হলে আপনাদের জনগণের কাছে যেতে হবে, কিন্তু আপনি যখন লুটপাটের সাথে যুক্ত, আপনি যখন চাঁদাবাজির সঙ্গে যুক্ত, নানা কাজ ইলিগাল কাজের সঙ্গে যুক্ত, আপনি ভোট চাইবেন কিভাবে? কারণ নেক্সট ভোট তো হবে একটা ভালো ভোট হবে বলেই তো প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ভোটগুলো তো এমন হবে না যে রাতের বেলা ভোট হয়ে যাবে, বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট হয়ে যাবে, বা আমরা ডামি নির্বাচনের মাধ্যমে ভোট হয়ে যাবে, বিষয়টা তা হবে না। তাহলে মানুষের কাছে তো বিএনপিকে তখন বেশি জবাবদিহি করতে হবে যে তোমরা তো এটা করতেছো, অথচ আমরা ক্ষমতায় আসি না, তার আগে আমি এটা করতেছি। তার একটা ইঙ্গিত কিন্তু উপদেষ্টা নাহিদ দিয়েছেন। আমি আপনাকে যদি বলি, তিনি বলেছেন যে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছিলেন সেখানে তিনি বলছেন যে অ্যাটর্নি জেনারেল সহ প্রশাসনের বিএনপির অনেকেই নিয়োগ পেয়েছেন, এরকম একটা বক্তব্য কিন্তু আমি আমার কাছে যেটি আপনি বলেছেন যে তাদের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কিন্তু নাহিদ এই কথাটি সঠিক বলেছেন যে, এবং আসিফ মাহমুদও কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে ওই যে গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ অনুচিত। অ্যাবসলিউট, যেটি ফখরুল ভাই যেহেতু তাদেরকে বলেছেন যে নিরপেক্ষতার প্রশ্ন আসছে, এখানে কিন্তু তাদের এই প্রশ্নটা তোলাটাই অত্যন্ত যৌক্তিক। উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ যে প্রশ্নটি তুলেছেন সেটি আসলেই যৌক্তিক প্রশ্ন। কারণ আপনি জানেন যে বিএনপির অনেকেই পদবিতে চলে গেছে, ইসের মধ্যে বিভিন্ন পদের জায়গাগুলোতে তারা বসে গেছে, তারাই তাদের তদবিরের কাজগুলো চলছে, নানা কিছু চলছে। তো যদি আমি নিরপেক্ষ প্রশাসনের কথাই বলি বা সরকারের কথা বলি, তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে যে নিরপেক্ষ প্রশাসন কেন হবে না, নিরপেক্ষ বিচার বিভাগ কেন হবে না? অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা, তারা ওখানে উল্লেখ করেছেন আইজিপি বিএনপির লোক ছিলেন, তো তাহলে তো তাদেরকেও সব বাদ দিতে হবে, তাই না? তো এটি এই জায়গায় এসে তাদের এই পয়েন্টটা যৌক্তিক যে তখন তাহলে তো আরও ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে। আপনি আমার নিরপেক্ষতা নিচ্ছেন, মাঠ প্রশাসন আপনার দখলে চলে গেছে, আপনার নেতারা কর্মীরা যারা একসময় আপনার সমর্থক ছিলেন তারাই এখন মাঠ প্রশাসনে আসছে। ফলে এই প্রশ্নটা তারা বরং আমার কাছে মনে হচ্ছে ফখরুল সাহেবকে হয়তো মনে করে দিয়েছেন যে আপনি যেটা বলছেন একই দোষের কিন্তু আপনারাও দুষ্ট। সেক্ষেত্রে নিরপেক্ষতা করতে হলে সরকারকে যেমন নিরপেক্ষ হতে হবে, মাঠ প্রশাসনকেও নিরপেক্ষ করতে হবে। তখন আসলে পরিস্থিতিটা কি হবে? অর্থাৎ এই মুহূর্তে যেটা চলছে পাল্টাপাল্টি, এটা আসলে শুধু পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে নাই, একটা সাংঘর্ষিক বক্তব্যের মধ্যে চলে আসছে। অনেক ধন্যবাদ তানভীর, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে চোখ রাখুন।